আমার নাম বেগম। এইটা আমার বাসা। জায়গাও কি আপনার? না, শনকরা থাই আমরা। কিন্তু আমার লালন পালন সব আমার কবে লাগছে। ছেলেপেলের জন্য কষ্ট হয় না? কষ্ট হলে না কি করুম, তাকে বউফুলাফান হয়েছে, তাকে জামেলা চারা থাকে। আচ্ছা, কত কষ্টের জীবন, তারপরেও খুশি, তাই না? কি করুম, আল্লাহ যে ফিল রাখছে এটি থাকে ভালো। মানুষজন এসে বসে নিজেরা বসি, একটু সেবা হয়। এখানে বেশ শান্তির বাতাস হচ্ছে, অনেক শান্তি। এই জন্যই আপনাদের মনে কোনো কষ্ট নাই, তাই না? এই যে শান্তির বাতাস, চলাফেরা কোনো সমস্যা নেই। দুইজনই তো, তাই না? আপনাদের দুইজনের সংসার। দুইজনে পোলাফান বড় হয়ে গেছে, পোলাফানের কাছে বাপ মা বেশি হয়ে যা। বাংলাদেশের বুক জুড়ে যে বিস্তীর্ণ চরাঞ্চল গড়ে উঠেছে, সেখানে সময় থেমে আছে এক অন্যরকম ছন্দে। শহরের কোলাহল থেকে দূরে এ এক জীবন যেখানে প্রতিদিনের যাত্রা শুরু হয় ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে নদী পার হওয়ার মধ্য দিয়ে। তারপর মাটির রাস্তা, ধুলাবালি আর কখনো কখনো এক ফালি মোটর সাইকেলের চাকার শব্দে এগিয়ে চলে জীবন। চরে ফলেছে ভুট্টা, চীনাবাদাম, আউশ ধান, প্রকৃতির অনুপম দান, অথচ কৃষকের ঘামে ভেজা প্রতিটি শস্যদানা। চরের মানুষদের অনেকে এসেছে অন্য চর থেকে, ভাঙনের কবলে পড়ে আশ্রয় খুঁজতে। শিক্ষা তা যেন এক স্বপ্ন, কারণ কাছাকাছি নেই কোনো বিদ্যালয়। শিশুদের প্রতিদিন পাড়ি দিতে হয় অনেকটা পথ, শুধুমাত্র অক্ষর শেখার আশায়। আর চিকিৎসা, অসুস্থ কেউ হলে তাকে নিয়ে যেতে হয় চরের বাইরে, এক কঠিন যাত্রা। সন্ধ্যার পর যেখানে নৌকাও মেলে না, সেখানে জীবন যেন প্রতিনিয়ত এক দুঃসাহসিক অভিযান। এই চর জীবন যেখানে প্রতিটি দিন ভাঙে আবার গড়ে, আছে সংগ্রাম, আছে স্বপ্ন, আছে বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা। এই গল্প তাদের, যারা জীবনকে ভালোবেসে বেঁচে থাকে চরের বুক চিরে। পূর্ব আকাশে যখন মেঘ জমে, চরাঞ্চলের মানুষদের বুক ধুকপুক করে ওঠে। কারণ এই মেঘ শুধু বৃষ্টি নিয়ে আসে না, আনে শঙ্কা, আনে ভয়। যে কোনো সময় শুরু হতে পারে দমকা হাওয়া, সঙ্গে বজ্রপাত আর প্রবল ঝড়। তখন দুশ্চিন্তা একটাই, ফসল বাঁচবে তো? বৃষ্টিতে যদি সব ভিজে যায়, তাহলে তো মাসের পর মাস পরিশ্রম এক ঝড়েই শেষ। তাই তড়িঘড়ি করে সবাই ফসল বাঁচানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি এমপিডাঙ্গি ঘাটে। ঠিক আমার পেছনেই দেখছেন ঘাট রয়েছে, আর এই ঘাটে যখন নৌকা আসবে, সেই নৌকা করে কিন্তু আমরা ওই পারে যে কল্যাণপুর চর রয়েছে সেই চরে যাব। ঘাটে কখন নৌকা আসবে সেই নৌকার অপেক্ষায় এখন আমি করছি, এবং এর পাশাপাশি এখানে দেখছি কাকারা পোয়াল শুকাচ্ছে। আর এই পোয়ালগুলো কোথা থেকে আনা হয়েছে সেটি আমি কাকার কাছ থেকে জেনে নেব। কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কি এখানেই? আমার বাসা ছিল ওই পারে। ওই পাশে কি কল্যাণপুর চরে? না না, চর বদল ভিতরেই। আচ্ছা, আসলো অন্তে বাইঙ্গে আছে, এই পারে এসে বাড়ি করছে। এই পোয়ালগুলো কোত্থেকে নিয়ে আসছেন? এই তো এই যে এই চরেতে। এই চরে আপনারা ধান লাগিয়েছিলেন? হ্যাঁ জি। আচ্ছা, এই চরেই ধান লাগিয়েছিল কাকারা, সেখান থেকে পোয়াল নিয়ে এসে এখানে কিন্তু শুকানোর কাজ চলছে। এবং এই ধান মাড়াই করেছেন কোথা থেকে? ধান কি মাড়াই করেছেন না এখান থেকে মাড়াই করে নিচ্ছেন? এনেতেই করছি। এখান থেকে মাড়াই করছেন? কি দিয়ে মাড়াই করেন আপনারা? আমরা ট্রাক্টর দিয়ে ঘুরে মলন দিই। মলন দিয়ে ঘোরান, ট্রাক্টর দিয়ে মলন। যে আগে যে মলনগুলো করা হতো এখন কিন্তু এটা দেখাই যায় না, শুধুমাত্র চরাঞ্চলে আসলেই কিন্তু সেই মলনগুলো এখন দেখা যায়। ট্রাক্টর ঘুরিয়ে এই মলনগুলো দেওয়া হয়। এই চরের পাশেই যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িটা কিন্তু একদম বাঁধের পাশেই। কাকা, আপনারা এই পোয়াল কোথা থেকে নিয়ে আসছেন? এই যে চর থেকে। চরে কি চাষ হয় মূলত? চাষ হয় ভুট্টা চাষ হয়, ধান চাষ হয়, বাদাম চাষ হয়, আপনার
অন্যান্য ফসল যেমন আপনার সরিষা বেশি চাষ হয় কোন? বেশি চাষ হয় ভুট্টা। ভুট্টা বেশি চাষ হয়। এবার ফলন কেমন হয়েছে? ভুট্টা মোটামুটি ভালো ফলন হয়েছে। তার পাশাপাশি ধান চাষে আপনারা কেমন উপার্জন করছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো ধান দিচ্ছে আল্লাহ। এই যে ধানগুলো হয়, ধান থেকে তো আপনারা চাল বের করেন মাড়াই করে। জি জি। তো এগুলোকে নিজের খাবার জন্য বের করেন না বিক্রির জন্য? এটা কেউ বেশিরভাগ লোকজন নিজের খাবারের জন্য রেখে দেয়, আর আপনার কিছু সংখ্যক লোকে আর কি বিক্রি করে দেয়, কিছু সংখ্যক। আপনারা কি করবেন? আমরা নিজেরা রাখবো। নিজেরা খাবেন? জি জি। এটা আসলে খুব ভালো লাগে, মানে স্বাদ কেমন? আলহামদুলিল্লাহ, এইটা তো পুরনো ঐতিহ্য গৃহস্থর। এই যে এখন করতে ধানটা আপনার আউশ ধান। আউশ ধান, জি জি, কালো যে ধানটা হয় আউশ ধান, এটাকে বলে। এটা স্বাদ খুবই ভালো, তাই না? খুব স্বাদ। এটা দামেও আপনার বাজারে 100 টাকা 200 টাকা বেশি এক মনে ধানে। মনের উপরে দামেও বেশি পাওয়া যায়। আচ্ছা জি। তো বন্ধুরা, কাকারা আউশ ধানের চাষ করছে এবং এই ধানগুলো যে চাষ হয়ে যখন ধান থেকে চাল উৎপাদন করা হয়, এই চালগুলো নিজেরা খাওয়ার জন্যই তারা কিন্তু বেশিরভাগ ব্যবহার করেন, এবং যাদের খুব বেশি টাকার প্রয়োজন হয় তারা বাজারে বিক্রি করে। তো আমাদের নৌকা চলে এসেছে, নৌকা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন নৌকায় চড়ে ওই পাশের উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা, আমাদের নৌকা ঘাটে চলে এসেছে, এখন আমরা নৌকার দিকে যাচ্ছি। এই নৌকা করে এখন আমরা চলে যাব কল্যাণপুর চরের উদ্দেশ্যে। আমরা এই নদীটা পার হয়ে ওই পাশে যাব, ওই পাশ থেকে তারপরে বেশ খানিকটা হেঁটে যাওয়া যায় এবং চাইলে ওখান থেকে বাইক পাওয়া যায়। বাইকে করে আমরা চলে যাব কল্যাণপুর চরে। তো আমরা দেখি ওখান থেকে যদি বাইক না পাওয়া যায় তো আমরা হেঁটে যাব। চাচা, আপনি তো নৌকা নিয়ে ওই পারে যাবেন এখন, না? আচ্ছা, এখান থেকে ভাড়া কত টাকা? 20 টাকা। 20 টাকা করে ভাড়া, তাই তো? এই নৌকা করে কিন্তু আমরা ওই পাশে যাব, এবং এর পাশাপাশি এখানে এই পাশটাতে কিন্তু পোয়াল শুকানোর কাজ চলছে। ওই পাশে দেখলাম যে কাকারা পোয়াল শুকাচ্ছে, আর এই পাশে দেখছি মাছ চাষিরা পোয়াল শুকাচ্ছে। এটা হচ্ছে পদ্মার চর। পদ্মার যে ঢেউ কতটা সুন্দর লাগে, যদি কখনো বাস্তবে এসে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর। চরাঞ্চলে স্থলপথ না থাকায় যাতায়াতের প্রধান মাধ্যম এই নৌকা। আর এই নৌকায় করেই ডিজেল ভর্তি ব্যারেল নিয়ে যাওয়া হচ্ছে নদীর ওই পারে। হয়তোবা চরে কোনো ট্রাক্টর চলবে অথবা কোনো ইঞ্জিন চলবে, সেই জন্য এই তেলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই নৌকায় করেই চলে যাব কল্যাণপুর চরের দিকে। আমরা এখন এই নৌকাতে অবস্থান করছি এবং নৌকা ছেড়ে দিচ্ছে। তো এই মুহূর্তে নৌকাটি ছাড়া হচ্ছে এবং মেশিন রয়েছে, এই মেশিনটিও এই মুহূর্তে স্টার্ট করা হবে এখনই। দিলাম এই নৌকায় করে আপনাকে আজ আমি নিয়ে যাব ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার কল্যাণপুরের ইসুফ শিকদার ডাঙ্গির চরে। এই দুর্গম চরের মানুষ কেমন করেই বা জীবনযাপন করে, কিভাবে তাদের জীবিকা নির্বাহ হয়, এই জনমানবহীন দুর্গম চরে কেমনই বা রয়েছে তারা, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সবই তুলে ধরব আজকের এই ভিডিওতে। কাছে দূরে দেশে বা বিদেশে সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখে অন্তত একটি করে লাইক দিবেন। আমরা এমপি ডাঙ্গের ঘাট থেকে নৌকায় চড়েছিলাম। নৌকা যখন মাঝ নদীতে অবস্থান করছিল, বুক যেন দুরু দুরু কাঁপছিল। মাঝ নদীতে নৌকা আসতেই উত্তাল পদ্মার বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে নৌকার পাশে। কখন না জানি কি হয়ে যায়। সত্যি আমার অনেক ভয়ও লাগছিল, আবার অনেক ভালোও লাগছিল। আজ আমি এই ছোট্ট নৌকায় পদ্মা পার হওয়ার দারুণ একটি অভিজ্ঞতা পেলাম।
প্রমত্ত পদ্মা পার হয়ে অবশেষে আমাদের নৌকা এসে ভিড়ল ইউসুফ শিকদার ডাঙ্গির ঘাটে। এমপি ডাঙ্গের ঘাট থেকে ইউসুফ শিকদার ডাঙ্গের ঘাটে আসতে নৌকা ভাড়া গুনতে হবে আপনাকে জনপ্রতি 20 টাকা। জীবিকা নির্বাহের তাগিদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আসে এই চরে কাজ করতে। আপনার মূলত এখানে কি কাজ করতে আসেন? ভুট্টা ভাঙতে আসছিলাম। ভুট্টা ভাঙতে আসছেন। আপনাদের হাজিরা কেমন হয়? হাজিরা 800, 900, 1000। এটা কি আপনি কন্টাকে করেন না হ্যাঁ, হাজিরায় কন্টাকে, করেন? হ্যাঁ, কন্টাকে করেন। হ্যাঁ। বিঘা প্রতি কত নেন আপনারা? বিঘা প্রতি 4000, 5000 ঠিক নেই। যে কয়জন করতে পারেন? শুধুমাত্র মানুষে নয়, মোটর সাইকেলও চলছে নৌকা যোগে। ইউসুফ শিকদার ডাঙ্গের ঘাট থেকে চলে যাবে এমপি ডাঙ্গের ঘাটে এই মোটর সাইকেলটি। আচ্ছা কাকা, আমরা ওই পাশ থেকে তো এমপি ডাঙ্গি ঘাটে আমরা নৌকায় উঠলাম, এই পাশে যেখানে নামলাম এই ঘাটটার নাম কি? এটা ইউসুফ শিকদার ডাঙ্গি, একই এমপি ডাঙ্গির মাথায় ইউসুফ শিকদার ডাঙ্গি। কি কি ডাঙ্গি বললেন? এটা ইউসুফ শিকদার ডাঙ্গি। ইউসুফ শিকদার ডাঙ্গি, তাই তো? আচ্ছা, এই পাশে ইউসুফ শিকদার ডাঙ্গির ঘাট বলে, এটা হচ্ছে চরের ঘাট। এই পাশে চর রয়েছে, চরের ওই পাশে কি বাড়িঘর আছে? না, এখন বাড়ি ঘর নাই। বন্ধুরা, আমরা ওই পাশে এমপি ডাঙ্গি ঘাট থেকে নৌকায় উঠেছিলাম, উঠে ইউসুফ শিকদার ডাঙ্গি ঘাটে আমরা নামলাম। নেমে এবার আমরা পায়ে হেঁটে যাচ্ছি ইউসুফ শিকদার ডাঙ্গির ঘাট থেকে উপরের দিকে কয়েকটি বাড়ি রয়েছে, সেই বাড়ির দিকে আমরা এখন পায়ে হেঁটে রওনা দিয়েছি। সামনে দেখতে পাচ্ছেন এইসব জায়গাতে কিন্তু এই চরাঞ্চলের মানুষ ফসল উৎপাদন করে। এই চরাঞ্চলের মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে, যারা জোন খাটে বা মনীষ খাটে, তারা এসে কিন্তু এই ফসলগুলো সংগ্রহ করে দেয়। ঠিক যেমনটি দেখলাম একটু আগে, নাটোর থেকে অনেকে এসে এই ফসলগুলো সংগ্রহ করার জন্য এসেছিল, তারা এই ফসলগুলো সংগ্রহ করেছে এখান থেকে। বন্ধুরা, এখন আমি চরের মধ্যে দিয়ে, চরের যে সরু রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে চলেছি। আর এই যে হাঁটছি, উপরের দিকে কিন্তু প্রচুর রোদ রয়েছে। রোদ থাকলেও চারিদিকে কিন্তু ঠান্ডা বাতাস রয়েছে। এই বাতাসের জন্য সে গরমটা আমার কাছে অনুভূত হচ্ছে না। কিন্তু এই চরের মানুষের প্রধান যে ফসল, সেটা কিন্তু ভুট্টা, আমার কাছে এক আঙ্কেল বলেছিল। তো তার পাশাপাশি কিন্তু বাদামের যে চাষ, এই বাদামগুলো কিন্তু এখান থেকে চাষ হয়, এই যে দেখতে পাচ্ছেন। তবে একটা আশ্চর্যের বিষয় কি, আমি এর আগে কখনো বাদাম গাছ আমি দেখিনি। আজকে কিন্তু আমি প্রথমে বাদাম গাছটা আমি দেখতে পাচ্ছি এই চরে এসে। এটা কিন্তু আমার কাছে দারুণ একটি অভিজ্ঞতা। প্রিয় দর্শক, এই যে বাদাম গাছ দেখতে পাচ্ছেন, এই বাদাম গাছগুলো কিন্তু লাগানো হয়, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। ঠিক যেমন পেঁয়াজ এবং রসুন লাগানো হয়, ঠিক সেভাবে বাদামের যে গাছ বা বাদামের যে বীজ রয়েছে, সেগুলো কিন্তু লাগানো হয়, সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। আর এখানে যেহেতু পলি মাটি জমে, যেহেতু যখন নদী ভরাট হয়ে যায়, যখন অতিরিক্ত পানির কারণে এইসব চর ভরাট হয়ে যায় পানিতে, সেই মুহূর্তে কিন্তু এখানে আস্তে আস্তে পলি মাটি জমে। এই পলি মাটি জমার কারণে যে বাদাম গাছগুলো রয়েছে, এই বাদাম গাছগুলো খুবই উর্বরতা পায় এবং খুবই শক্তি পায়। যেহেতু মাটি খুবই উর্বর থাকার কারণে বাদামের ফসলটা কিন্তু খুবই ভালো হয় এবং ফলনটা অনেক ভালো হয়। এই পাশটাতে ঝাউ গাছ এবং কাশবন দেখতে পাচ্ছি। এই কাশবনে যখন সাদা ফুল ফোটে তখন দেখতে অনেক সুন্দর লাগে। এই মুহূর্তে এই যে রোদের মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি, দারুণ একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা এর আগে আমি কখনো পাইনি। এটাই আমার প্রথম বলা যায়। প্রিয় দর্শক, আজ আমার সাথে সফর সঙ্গী হয়েছেন সালাম ভাই। সালাম ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেসিক সালাম। আচ্ছা সালাম ভাই, এই যে ডাঙ্গি শব্দটা বারবার শুনছি আমরা, তো ডাঙ্গি শব্দটার অর্থটা কি? আসলে মূলত আমি চর ঘুরি, বিভিন্ন চরে যাই, বিভিন্ন রকম ভাষাও আমি কিন্তু শুনতে পাই। তো এখানে আমরা এসে বুঝলাম যে ডাঙ্গি মানে গ্রাম। আপনারা যারা ঢাকা শহরে থাকেন বা শহর অঞ্চলে থাকেন, কেউ বলেন মহল্লা, পাড়া বা বস্তি, মানে যে যে ভাষায় বলেন না কেন, হ্যাঁ, তো এই চরের ভাষায় ডাঙ্গি মানে গ্রাম। তো এই গ্রামকেই বোঝানো হয়েছে। আর মূলত আমি যেহেতু চর ঘুরি, আমি চরের ভিতরে এখন অবস্থান করছি। আর আমরা যে চরে যাচ্ছি, এইখানে মূলত 2-1টা বাড়িঘর, এটা নিয়েই কিন্তু একটি গ্রাম, মানে এটা নিয়েই একটি ডাঙ্গি অবস্থিত। হ্যাঁ, ডাঙ্গি। মূলত আমরা কিন্তু আগেই বলেছি, আমরা ঘাট থেকে যে নৌকায় উঠেছিলাম যেখান থেকে, সেটি ছিল হচ্ছে এমপি ডাঙ্গি ঘাট।
এবং যেখানে আমরা নামলাম সেই ঘাটটা ছিল হচ্ছে ইউসুফ শিকদার ডাঙ্গি ঘাট। এটা যখন এখানকার স্থানীয় কাকারা বলছিল তখন কিন্তু আমরা ভালো বুঝতেই পারছিলাম না, তার পরবর্তীতে আমরা ভালোভাবে আস্তে আস্তে শুনে ভালো করে বুঝে নিয়েছি। দেখুন দর্শক, কত সুন্দর দৃশ্য। চর মানেই ভাঙা গড়ার জীবন। যারা মূলত নদীর আশেপাশে বসবাস করে তারা যে চরে বসবাস করে, চর এক সময় ভাঙে এক সময় গড়ে। আর তারই ধারাবাহিকতায় এই পাশে যে চরটি জেগেছে এই চরে কিন্তু বিভিন্ন রকম ফসল উৎপাদন হয়। তার পাশাপাশি প্রাকৃতিকভাবে অনেক সময় ঘাস জন্মে ওঠে এখানে, এবং এর পাশাপাশি কিছু ঘাস লাগানো হয়, কিছু ঘাস বোনা হয়। এই চরে গড়ে উঠেছে বিভিন্ন রকমের ঘাস। এখানে হয়তো বা ভুট্টা লাগানো হয়েছিল, আর এই ভুট্টার মধ্যে কিন্তু ঘাস জন্ম নিয়েছে। আমি এই ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই যে ওখানে দেখছি একটি চাচা এই ঘাস কাটছে। আমি একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? নাম কি চাচা? আপনার নাম কি? লোকমান। লোকমান। আপনার বাসা কোথায়? নদীর ওই পাশে। ওই পাশ থেকে কি এ পাশে ঘাস কাটার জন্য এসেছেন? এখানে কি শুধু ঘাস ছিল না ভুট্টা পরে হয়েছে? ভুট্টা হয়েছিল, ভুট্টা আসলো, ভুট্টা ভাঙছে, পরে আবার গাছ জ্বালাইছে। এটা কি জমি কি আপনার? এটা না, আমার না। তো ঘাস কাটলে কিছু বলবে না আপনাকে? কিছু বলবে না। মানে চরের মানুষ খুবই ভালো না? হ্যাঁ, খুব ভালো। আপনার কোনো সমস্যা হয় চরে থাকতে? না না। দেখুন কত সুন্দর ঘাস জন্মেছে এখানে। এই ঘাসগুলো কি লাগানো হয়েছিল নাকি? না না, এমনিতেই হয়েছে? কত সুন্দর ঘাস এখানে হয়েছে, প্রাকৃতিকভাবেই কিন্তু এই ঘাসগুলো এখানে জন্ম নিয়েছে, সেভাবেই কিন্তু চাচা আমাকে বললো। আমরা আরও একটু সামনের দিকে চলে যাব। সামনে দেখছি একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির কাছাকাছি আমরা চলে যাব। চরের মধ্যে হাঁটতে যেমন কষ্ট তেমন কিন্তু আনন্দও লাগে। খুবই ভালো একটা দৃশ্য উপলব্ধি করা যায় এখানে আসলে। দেখুন কত কষ্টের জীবন, তার পাশাপাশিও ওই যে চাচা যে ঘাস কাটছে সে কিন্তু কোনো অভিযোগ জানালো না তার জীবন নিয়ে। সে কিন্তু বলে দিলেন যে এখান থেকে খুবই সে ভালো রয়েছে, কোনো সমস্যায় কিন্তু হচ্ছে না। এবং যেখান থেকে ঘাস কাটছে সেই মালিকও কিন্তু তাকে কিছুই বলবে না ঘাস কাটার জন্য। তাহলে বোঝাই যায় এখান থেকে যে চরের মানুষের মন কতটা উদার। ওই যে বাড়ি দেখা যায় সেই বাড়ির পাশেই কিন্তু একটি জমি রয়েছে, সেই জমিতে কাকারা কাজ করছে। মূলত এটা কিসের জমি চাচা? ধান। ধান ধান লাগানো হয়েছে। কি ধান এটা? আউশ ধান। আউশ ধানে কি আপনারা আগাছা নিয়ে যাচ্ছেন? এই আগাছা নিয়ে বলেছি। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? এই যে ওই বাড়ি, এই কেমডাঙ্গি। এমকে ডাঙ্গি না? ওই তো কেমডাঙ্গি, এমপি ডাঙ্গি। এমপি ডাঙ্গি চরে আপনাদের বাসা। আচ্ছা, কাকারা কিন্তু এখানে ধান নিয়ে ওই আগাছা উঠেছে। হ্যাঁ, আগাছা ওঠানো হচ্ছে। এখানে জমির দাম কেমন কাকা? জমি দাম চৈরে জমি তো আপনার এই 50, 60, 80, 90 এর পদের আর কি। যখন খুব বেশি বৃষ্টি হয় এখানে কি পানি ওঠে? না না, এখানে পানি ওঠে না। এখানে সবসময় ডাঙা থাকে? সবসময় ডাঙ্গা থাকে। এই ধান কেটে আমি ফিরে আবার এই ধান লাগাবো। এই ধান কেটে মানে বেশি ফসল কোনটা হয়? বেশি ফসল আপনার ভুট্টা বর্তমান। ভুট্টা বেশি হচ্ছে। এবার কি আপনি ভুট্টা লাগিয়েছিলেন এখানে? না, আমি ভুট্টা খেতে আমি করি না, আমি এই ধান খেত, এই তিল এগুলো বনি। আপনার বাসা কোথায় মূলত? আমার বাড়ি এমপি ডাঙ্গি। এমপি ডাঙ্গি। এই যে ঘর, এই ঘরটা কার? এই ঘর আরেকজন আমার আছে, ওইটা এই জন্য করাইছে আরেকজন, ওইটা করছে আরেকজন। বিভিন্ন যে আসে খেতে খেত ফলা যে করে তারাই। তার মানে আপনি ওই ঘরে রাত কাটান না এমনি দিনে থাকেন? রাতে কোনো সময় থাকা লাগে, যে ওই ঘরে থেকে আপনারা জমির পাহারা দেন আপনারা, যাতে করে কোনো দুষ্ট চক্র জমির কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। অনেক ভালো লাগলো কথা বলে আপনার সাথে। বন্ধুরা, এই চাচারা কিন্তু এখানে জমি চাষ করে, তার পাশাপাশি এখানে কিন্তু ঘর করে থাকার চেষ্টা করে, যাতে করে এই জমির কোনো ক্ষয়ক্ষতি কেউ কোনো দুষ্ট লোকে করতে না পারে। সেই জন্য এখানে ঘর করে এখানে বসতি স্থাপন করেছে। এখানে অনেক সময় রাতও থাকা লাগে চাচাদের। দেখতে পাচ্ছি কিছু শাক বোনা হয়েছে এখানে। এখানে লাল শাকের ডাঁটা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি সবুজ শাকের ডাঁটা রয়েছে। এবং এখানে কিন্তু দারুণ একটি জিনিস, সেটি হচ্ছে বেগুন দেখতে পাচ্ছি। কত সুন্দর বেগুন ধরেছে দেখুন। বেগুনের জমিতে কিন্তু প্রচুর আগাছা রয়েছে, মানে ঘাস জন্মেছে, তারপরেও কিন্তু বেগুন, সুন্দর সুন্দর বেগুন এখানে উৎপাদন হচ্ছে। এবং এই পাশটাতে দেখলাম আবার ওই যে দূরে যে ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরটি মূলত যারা এখানে চাষাবাদ করছে, যারা এখানে জমি কিনে চাষাবাদ করছে, তারা মূলত এই যে ঘরগুলো রয়েছে এই সব ঘরে এখানে থেকে জমি পাহারা দেয়।
চাচা এই যে এই পাশে যে বাঁধ দেখতে পাচ্ছি, একটি বাঁধ মতো দেখা যাচ্ছে, সাদা একটি বাঁধ, এটা কি মূলত? এটা হলো আগে অনেক আগে ছিল, নদী ভাঙ্গার আগে ছিল এটা আলুট সড়ক ছিল, তো নদীতে ভাঙ্গার পরে সেই ম্যাপে সেই জায়গা দিয়েই আলুট করে নিতেছে, রাস্তা করে নিতেছে। তার মানে এখানে আগে নদী ছিল, পরে চর হয়েছে? না, আগে চর ছিল, তারপরে নদী ভেঙে গেছে। মানে প্রথমে চর ছিল, চর থাকা অবস্থায় যে রাস্তাটা ছিল, পরে যখন নদী হয়ে যায় তখন এই রাস্তাটা ভেঙে যায়, আবার এখানে চর জাগছে, নতুন চর জাগছে, ওই জায়গা দিয়ে আবার নিতেছে। চরের মানুষের কি ভাঙা গড়ারই জীবন শুধুমাত্র? কিছু করার নাই। এখন কথা হলো কি যে বাপ দাদার কাছে সম্পদ, বসবাস এই দেশে, এখন তো এই জায়গা ছাইরা তো কেউ যায় না, হয়তো এই কুল ভাঙ্গেও কুল করে। এতে আপনাদের কষ্ট হয় না? কষ্ট তো জীবনটাই কষ্ট। তাতেও আপনারা অনেক খুশি, কি সুন্দর একটা খুশি, খুব একটা খুশি। বন্ধুরা, আঙ্কেলের কাছ থেকে আমি জানতে পারলাম এখানে কিন্তু জীবন মানেই কিন্তু কষ্ট, সেটা কিন্তু আঙ্কেল বলে দিলেন, এবং তার পাশাপাশি কত সুন্দর একটি মিষ্টি করে হাসি দিচ্ছেন। এই যে চাচার কাছ থেকে আমি শুনলাম, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি বর্তমানে এখন তালা দেওয়া রয়েছে। এই ঘরটি এই ঘরের যারা মালিক তারা ওই পাশে ভুট্টা ভাঙার জন্য গিয়েছে, ওই পাশে। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? সাগর। এখানে কি করছেন? এই কাজ করি। কি কাজ করেন? ভুট্টা ভাঙার কাজ করি। এই ঘরটা কাদের? এই ঘরটা ওই যে ওই মালিকের। ওনারা কোথায়? ওই পাশে। ভুট্টা ভাঙেন আপনারা? ভুট্টা কি মাড়াই করেন নাকি শুধু মাঠ থেকে নিয়ে আসেন? ওই গেরস্তের ভুট্টা উঠছি, তা আরেকজনের মালাই করতে। আপনার বাসা কোন জায়গায়? ঝিনাইদহ। ঝিনাইদহ। কত টাকা হাজিরাতে আপনারা এখানে আসেন? এই 600 টাকা, 650 টাকা। এই কন্টাকে করেন না দৈনিক হাজিরা? দিন হাজিরা। দিন হাজিরাতে আপনারা ভুট্টা মাড়াই করে দেন? জি। ঝিনাইদহ থেকে এক ভাই এসেছেন এখানে ভুট্টা মাড়াই করার জন্য, 600 টাকা 700 টাকা হাজিরাতে এখানে ভুট্টা মাড়াই করেন। এই পাশে আমি যেটা চাচা বলল যে নতুন করে আবার রাস্তা তৈরি হচ্ছে। দেখুন চরের জীবনটাই কেমন। একবার এখানে চর ছিল, মানে রাস্তা ছিল, সেই রাস্তাটা পরবর্তীতে যখন নদীর পানি বেশি হয়ে যায় আস্তে আস্তে ভেঙে ভেঙে প্রমত্ত যে পদ্মা, সেই পদ্মা যখন এখানে আবার ভরাট করে দেয়, সব কিছু ভেঙে তছনছ করে দেয়, রাস্তাঘাট ভেঙে ফেলে, তারপরে সেই এখানে কিন্তু শুধু থই থই পানি ছিল। এই সব জায়গায় এখন যে আপনারা মাঠের যে জমি দেখতে পাচ্ছেন, এই জমিটা কিন্তু পরবর্তীতে আর ছিল না, অনেক আগে ছিল। পরবর্তীতে নদী ভেঙে এই যে রাস্তাগুলো ছিল, এই রাস্তাগুলো ভেঙে যায়। আবার নতুন করে যখন চর জেগেছে, সেই চরের উপর দিয়ে আবার নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। এই চরের মানুষ যখন জমি চাষ করে, জমি চাষ করার জন্য কিন্তু এখানে যে মেশিন রয়েছে, যাকে আমরা লাঙল বলি বা ট্রাক্টর বলি, এখানে এই যে এই মেশিনটা দিয়ে জমি চাষ করা হয়, সেই মেশিনগুলো এখানে রাখা রয়েছে। এবং ওই পাশে যাদের সাথে আমি কথা বললাম, যারা ধানের আগাছা পরিষ্কার করছে, সেই চাচার ঘর হচ্ছে এটি। এখানে অনেক সময় রাত কাটানো লাগে, অনেক সময় সারা দিনও তারা থেকে এই মাঠে যে ফসলগুলো হয় সেই ফসলগুলো পাহারা দেয়। সামনে দেখতে পাচ্ছি ভুট্টা মাড়াইয়ের কাজ চলছে। এই যে দেখুন কত সুন্দরভাবে এখানে ভুট্টা মাড়াইয়ের কাজ চলছে। এই চরের মধ্যে কিন্তু প্রধান ফসল বর্তমানে ভুট্টা। ভুট্টা চাষটা এই চরের মধ্যে সব থেকে বর্তমানে বেশি হয়ে থাকে। সবার কাছ থেকে শুনে কিন্তু আমি জানতে পারলাম ভুট্টা চাষই কিন্তু সবাই এখন বেশি করে। এই দেখুন ভুট্টা নেড়ে দেওয়া হয়েছে, এখানে শুকানো হচ্ছে, শুকানোর কার্যক্রম চলছে। দেখুন ভুট্টা মাড়াইয়ের কাজ চলছে। এই আঙ্কেলগুলো ভুট্টাকে ভরে দিচ্ছে গামলায়, আর সেই গামলা নিয়ে গিয়ে মেশিনের মধ্যে ভরা হচ্ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভুট্টা কি আপনার? আপনারা কাজ করছেন? আপনাদের বাসা কোথায়? রংপুর। আপনারা কেমন কাজ করেন, হাজিরা না ঠিকা? হাজিরা কত আপনাদের? 600 টাকা হাজিরা। আপনারা শুধু ভুট্টা উঠাই দেন এবং মাড়াই করার ব্যবস্থা করে দেন? এই শুকানোর কাজ কারা করে? আপনারা শুকায় একদম নৌকাতে উঠাই দেন ওখানে ওই পারে যাওয়ার জন্য? শুধু শুকাই দেন? শুকাই দেবেন আপনারা? বুঝতে পারছি। কিন্তু দর্শক এখানে যেহেতু মেশিন চলছে, এই কারণে কিন্তু অনেক শব্দ হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভুট্টা লাগিয়েছিলেন কত বিঘা?
লাগাইছিলাম 22 বিঘা। 22 বিঘা। এখানে কত শতকে, মানে কত শতকে? 52 শতক। 52 শতকে 1 বিঘা। আপনি 22 বিঘা ভুট্টা লাগিয়েছেন, ফলন কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে এবার। মানে বিঘা প্রতি কত হতে পারে বলে মনে হয়? এবার ধরেন তুফানে পড়ে গেছিল, তারপরে ওই চরে তো 50-60 মন হয়েছে, এনে ধরেন 55 মন 60 মন 50-60 মন হবে। তারপর তখন পড়ে গিয়েছিল, তাই তো? এখানে কি পানির ব্যবস্থা কেমন কি করেন যখন পানি লাগে? পানি ডিপ গাড়ি, ডিপ গেড়ে পানি নেন আপনারা? আচ্ছা। তো এখানে যারা ওই যে মুনিশ খাটছে, এনাদের বাসা কোথায়? এনার বাসা আছে নৌকা আছে, রাজশাহী আছে, কুষ্টি আছে। এনাদের হাজিরা কেমন? 700 টাকা দৈনিক দেওয়া লাগে। তো আপনাদের কি মনে হয় যে উপরের অংশ থেকে কি চরের ফসল ভালো হয়? হ্যাঁ, অবশ্যই ভালো। এই জমি কি সব জমি কি আপনার নিজস্ব কেনা জমি? নিজস্ব জমি। এখানে জমির দাম কেমন? 5 লাখ, 7 লাখ, 6 লাখ, 4 লাখ। মানে জায়গা বুঝে, যেখানে ফসল কম হয় সেখানে জমির দাম কম। আচ্ছা, এই যে এই পাশে দেখলাম যে একটা রাস্তা হচ্ছে, তো এই রাস্তাটা কি আগে ছিল? রাস্তাটা আগে ছিল, তারপরে যখন ভরাট হয়ে গেছিল রাস্তা ভেঙে গেছিল, মানে পানি যখন বেশি হয়ে গিয়েছিল, পরে আবার সে রাস্তা আগে শামুক ছিল, আবার মাঝখানে মাঝে কিছুদিন আবার পদ্মা ছিল। এই যে জমি এখন যে আপনারা কিনেছেন, এখন যদি ভরাট মানে পদ্মা নদী এখন যদি প্লাবিত হয়ে যায় তাহলে আপনাদের লস হবে না? লস তো হবে। এটা কি আপনার কি মনে হয় যে কতদিন লাগবে আবার এখানে পানি আসতে? পানি তো কিছুদিনের ভিতরে এসে যাবো, 2 মাসের ভিতরে পানি এসে যাবো। 2 মাস পরে এখানে পানি আসে? পানি এসে যাবো, আবার নেমে যাবো পানি। আবার পরে কতদিন পরে নামে? আবার কাতি মাসে নেমে যাবো, কাতি মাসে। মানে কয়বার ফসল উৎপাদন করেন আপনারা? একবারই। একবার? এক ফুটেই। প্রিয় দর্শক, এখানে একবারই কিন্তু ফসল উৎপাদন হয়। এখানে যে ভুট্টাটা হচ্ছে, এই ভুট্টাটা তারা একবারই উৎপাদন করতে পারে। তারপরে আবার 2-3 মাস পরে এখানে পানিতে ভরে যায়, পদ্মার পানি আবার এখানে উঠে আসে, তারপরে আবার 2-3 মাস বা আশ্বিন কার্তিক মাসের দিক থেকে আবার নেমে যায় আস্তে আস্তে। তখন কিন্তু আবার এখানে সেই পরের যে ঘাস বা বিভিন্ন লতা পাতা জন্ম নেওয়া শুরু করে। অনেক দূর আমরা হেঁটেছি, যে প্রচুর রোদ হচ্ছে, রোদের মধ্যে চরের মধ্যে দিয়ে অনেক দূর হেঁটেছি, হেঁটে আমাদের পানি পিপাসা লেগে গিয়েছিল। এই ভাবির কাছ থেকে আমরা পানি নিয়ে সেই পানি কিন্তু আমরা এখন পান করব। দেখি চরের পানি কেমন লাগে। এই পানি কোথা থেকে এনেছেন আপনারা? এই চরের পানি, তাই তো? চরের টিউবওয়েলের পানি, চরের নলকূপের পানি। এই নলকূপের পানি এখন পান করব, পান করে দেখবো যে চরের পানি কেমন স্বাদ, ইউসুফ শিকদার ডাঙ্গির চরের পানি কেমন স্বাদ। খুবই সুমিষ্ট, কোনো গন্ধ নেই, কোনো আয়রন নেই বলে মনে হচ্ছে। প্রিয় দর্শক, এখানে ভুট্টা মারাই চলছে এবং তার পাশাপাশি এই যে পানি, এই যে ঘর দেখছেন, এই ঘর থেকেই ভাবিরা পানি এনেছে এখানে যারা কাজ করছে তাদের পানির জন্য। সেই পানি আমি পান করলাম। কিন্তু এখন যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, হয়তো 2-2.5 মাস পর বা 3 মাস পর এই পরিবেশটা আর থাকবে না। এখানে পানিতে টইটুম্বর হয়ে যাবে, চারিদিকে শুধু থই থই করবে প্রমুক্ত পদ্মার পানি। পরবর্তী ভিডিওতে আরও দেখাবো ইউসুফ শিকদার ডাঙ্গির চরের মানুষের জীবনযাপন কতটা অসহায় হলে এই চরে বসবাস করে মানুষ, সেই সকল চিত্র তুলে ধরব পরবর্তী ভিডিওতে। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।